ডক্টর ডেরেক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবেই আপনার কাছে শুরুতেই আমাদের প্রশ্ন যে এই মুহূর্তে যে হামের যে অবস্থা সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে, এবং আমরা যখন এই প্রোগ্রামটি করছি বেলা 2টো পর্যন্ত সর্বশেষ সংবাদ যেটি পাওয়া গেছে যে মৃত্যুর সংখ্যা ৩৪৩ জন। এই অবস্থাটিকে আপনি কোন পর্যায়ে মনে করছেন? এটি কি জরুরি অবস্থা আহ, ঘোষণার মতন কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ। বাংলাদেশে গত প্রায় 2 শতকেরও বেশি সময় ধরে হামে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছিল এবং মানুষজন ভুলে গিয়েছিল হামে শিশু মারা যেতে পারে। কিন্তু আমরা দেখছি সেই হামের সংক্রমণে ইতিমধ্যেই বাংলাদেশে কয়েক শত শিশু মারা গিয়েছে এবং হাজার হাজার শিশু এবং বয়স্ক মানুষ সংক্রমণের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশে প্রতি বছর 30 লক্ষের মতো শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ ইউনূস সাহেবের 1.5 বছরে অন্তত 45 থেকে 50 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে। এই শিশুদের বড় অংশ টিকা পাওয়া থেকে বঞ্চিত হয় এবং এর আগে 95%-র বেশি শিশু টিকা পাওয়ার কারণে দেশের মানুষের শরীরে হামের বিরুদ্ধে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছিল, যেটাকে ইংরেজিতে বলে হার্ড ইমিউনিটি, সেটা ভেঙে চৌচির হয়ে যায়। এই সুযোগে হামের বিস্তার ঘটতে থাকে। আমরা জানি মৃত্যু 2 ধরনের, একটি হচ্ছে অনিবার্য মৃত্যু, একজন 80, 90, 100 বছরের মানুষ তিনি নানা অসুখে ভুগছে, মারা যাবেন, এটি অনিবার্য। আরেকটা হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যু। হামের মৃত্যুটি ছিল প্রতিরোধযোগ্য মৃত্যু, শুধুমাত্র টিকা না কেনা, টিকা না দেওয়ার কারণে এই মৃত্যুগুলো হচ্ছে। তার মানে এটা হচ্ছে এক ধরনের পদ্ধতিগত হত্যাকাণ্ড। শিশুদেরকে এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের দিকে যারা ঠেলে দিল, যাদের অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য এই দুর্যোগটি ঘটার সুযোগ পেল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো উচিত। কারণ অনেকেই জি জি বলুন। কারণটা হচ্ছে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাকে যেমন আইন যেমন সেটি আমলে নেয়, কিন্তু কেউ যদি মানুষকে বা শিশুকে হত্যার দিকে ঠেলে দেয় সেটিও তো আমলযোগ্য অপরাধ। অতএব আমরা বারবার দাবি করছি এই সরকারের কাছে একটি উচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। সেই কমিটি তদন্ত করে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করুক এবং তাদেরকে আইনের আওতায় আনুক। এটি যদি না করা হয় তাহলে কিন্তু আমরা বলবো শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধকে এড়িয়ে যাওয়া বা চোখে না দেখা, সেটিও কিন্তু অপরাধ তুল্য একটি বিষয় হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আহ, যদি মানে মহামারী ঘোষণা যদি না করা হয়, আপনি বলছেন যে এটির প্রাদুর্ভাব আরো বাড়বে। যদি আরো বেড়ে থাকে, সেই জায়গাটিতে গিয়ে সরকার কোন ধরনের সংকটের মধ্যে পড়তে পারে আপনার আশঙ্কা বাংলাদেশ সার্বিক স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সেটি বিবেচনায়? দেখুন, এমনিতেই করোনার মহামারী শেষ হলেও কিছু কিছু করোনার রোগী হচ্ছে, হামের মহামারী চলছে। যদি হামের সাথে ডেঙ্গুর প্রকোপ প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে একটি মানবিক পরিস্থিতির, মানবিক দুর্যোগ এর মতো অবস্থা তৈরি হবে। সেই সময় কিন্তু লোকজন অস্থির হয়ে যাবে, তারা তাদের সাধারণ বিবেচনা বুদ্ধি হারিয়ে ফেলবে। তার মানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। একটি বিশৃঙ্খল বা ক্যাওটিক জনগোষ্ঠীর কাছ থেকে কিন্তু সৃজনশীল বা বিবেচনা প্রসূত কোনো কিছু আশা করা যায় না। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সরকারগুলো সহজে মহামারী ঘোষণা করতে চায় না, হয়তো তার সাথে অনেক বিষয় জড়িত থাকে, কিন্তু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, এই করোনার সময়ও আমরা মহামারীটা ওইভাবে ঘোষণা করতে দেখিনি। আপনাদের মতো মানুষরা বলতে বলতে সেটা একটা পর্যায়ে তো ওই অবস্থায় গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এই রিস্কটি নিচ্ছে? কেন আন্তর্জাতিক এই সম্প্রদায় জি মহামারী ঘোষণা এই করা হচ্ছে না, ব্যাপারে সমস্যা কোথায়?
এই ব্যাপারে আহ, কেন যেন সরকারগুলোর মধ্যে এক ধরনের ভীতিভাব কাজ করে। তারা মনে করে মহামারী ঘোষণা করলে বা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করলে মানুষজন শঙ্কিত হবে। আমরা বলি মানুষজনকে শঙ্কিত নয়, সচেতন করার জন্য এই ঘোষণাটা দেওয়া উচিত। দেখুন, ইতিমধ্যে সরকারি হিসেব অনুযায়ী প্রায় 350-র মতো শিশু কম বেশি মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা জানি বেসরকারি হিসেবে এই সংখ্যাটি আরো কয়েক গুণ বেশি হবে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে হামের পরীক্ষা করার জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে আহ, আহ, জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সেখানে প্রতিদিন 1 থেকে 200-র বেশি পরীক্ষা করার ক্ষমতা নাই, অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। তার মানে হাম এবং হামের উপসর্গ, এই কথাটাও একটি বিভ্রান্তি তৈরি করছে। আমরা কম পরীক্ষা করতে পারছি বলে মানে ল্যাবরেটরি কনফার্মড হাম, অর্থাৎ একই সাথে সরকার হবে। সরকার হ্যাঁ, 1.5 কোটি, সম্ভবত 1.5 কোটি টিকা নিয়ে এসেছে। আপনার কি মনে হয় এটি সাফিসিয়েন্ট, এবং একটা সরকার একাই এটি মোকাবেলা করতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া? আমরা সবসময় মনে করি কোন সংক্রামক মহামারী বা ব্যাধির বিস্তার ঘটলে 3টি পক্ষকে যুক্ত করতে হয়। সরকার নিজে প্রধান পক্ষ, এর সাথে আন্তর্জাতিক যে সংস্থাগুলো এবং এর সাথে দেশের জনগণকে যুক্ত করতে হয়। জনসাধারণকে যুক্ত না করলে কিন্তু সেই কাজটি ভালো মতো করা যায় না। কোভিড-19 বা করোনা অতিমারির সময় এটা আমরা দেখেছি। অতএব আমরা প্রত্যাশা করব সরকার একদিকে তার বৈশ্বিক যে অংশীদারগণ আছে সংক্রামক রোগ প্রতিরোধের জন্য, তাদেরকে যুক্ত করুক এবং জনসাধারণকেও যুক্ত করে এই কাজটি শুরু করুক, এবং প্রয়োজনে জনসাধারণকে যুক্ত করে ফিল্ড হাসপাতাল বা মাঠ পর্যায়ের যে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে সেখানেও জনসাধারণকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত করুক। এটি আমাদের প্রত্যাশা রয়েছে। আমি আমি এর সাথে আরেকটি প্রশ্ন করতে চাই, যেটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাম থেকে এখন গুটি বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেহেতু হামের যে সিম্পটম গুলো, সেগুলো রোগ প্রতিরোধ গুলো ক্ষমতা কমে যাচ্ছে। সেখান থেকে গুটি বসন্তে তো আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা কি আরো বেশি অ্যালার্মিং? আমি আপনাকে শুদ্ধ করে দিয়েছি, গুটি বসন্ত নয়, জল বসন্ত। আচ্ছা, হামের সাথে আচ্ছা। ইতিমধ্যেই জল বসন্ত বা চিকেন পক্স ব্যাপক হারে হচ্ছে, এবং এটিকে আমরা বলবো মরার উপর খাড়ার ঘাড় মতো। এবং আমরা আশঙ্কিত ডেঙ্গুর বিস্তার যদি একইভাবে হয়, তাহলে হাম, জল বসন্ত, ডেঙ্গু কি ভয়ঙ্কর বিপর্যয়ের তৈরি হবে। এখন দেশের প্রতিটি পরিবার কিন্তু শঙ্কিত হাম নিয়ে। বিশেষ করে যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে তারা তো ভয়ে অস্থির। এ কারণেই আমরা বলছি মানুষকে যেমন একদিকে ভরসা দিতে হবে, অন্যদিকে রোগের নিদান বা রোগ প্রতিরোধের উপায়সমূহ দিতে হবে। এ কারণেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্ত করা দরকার এদেশের মানুষকে স্বেচ্ছাসেবার ভিত্তিতে। তা না হলে কিন্তু লোকজন ভয় পেয়ে যাবে, এবং এই তীব্র ভয় এক ধরনের আহ মানসিক এবং মনোসামাজিক অস্থিরতা তৈরি করবে। একটি ব্যাপার খুব পরিষ্কার, যদি যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে এখন যদি ব্যবস্থা নেওয়া না হয়, কালকে পরশু, 10 দিন পরে, 10 বছর পরে, 20 বছর পরে এটিকে আমলে আনা যাবেই যাবে। এবং তার মধ্য দিয়ে যদি আমরা এই আমলে আনার মধ্য দিয়ে যদি আমরা উদাহরণ তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের নীতি নির্ধারকরা সর্বকালের জন্য তারা সাবধান এবং দায়িত্বশীল হয়ে উঠবে। আহ একেবারে শেষ মন্তব্য, যে আপনার আশঙ্কা যদি এইভাবে চলতে থাকে, তাহলে আপনি কি ধরনের আশঙ্কা করছেন? যদি এর মধ্যে আপনি খানিকটা বলেছেন। জি। আমরা পরিষ্কার একটা কথা যে এই শিশুদের মৃত্যুর আয়োজন করা, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধ যারা করে তারা অপরাধী, নিঃসন্দেহে ঘৃণ্য অপরাধী। তাদের বিচারের ব্যবস্থাটা যদি আমরা এড়িয়ে যাই, তাহলে কিন্তু অপরাধের দায় থেকে আমরাও মুক্ত থাকবো না। অতএব মানুষের মৃত্যুকে সব সময়ই আইনের এবং কাজের জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আমরা শেষ করবো। আমরা
পরিবারের সদস্যদের সাথে এখন আলো দেখতে পাচ্ছেন। সেই সিদ্দিকুর রহমান কেমন করে কাটিয়েছেন ১১টা মাস, তার কি অপরাধ ছিল, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সিদ্দিকুর রহমান। এবং আপনি দেখেছেন আপনার উপরে যখন প্রায় ১ বছর আগে মব ক্রিয়েট করা হলো, সারা বাংলাদেশে কিন্তু তুমুল প্রতিবাদ হয়েছিল। যারা অন্তত নাট্য জগতের সাথে জড়িত, নাটক দেখেন, এর বাইরে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এর বাইরে সাধারণ মানুষও হতবাক হয়ে উঠেছিলেন যে আপনার উপরে যে মব ক্রিয়েট করা হলো এবং তারপরে কারাগারে নেওয়া হলো। আপনার অনুভূতিটা কি ১ বছর পরে এসে জানতে পারি যে কেমন ছিল সেই দিনের ঘটনা এবং এখন আপনি কি ফিল করছেন? মনে হয়েছে এই বাংলাদেশটা আমার বুকের ভিতরে আমি সবসময় ধারণ করি, সার্বভৌমত্বকে ধারণ করি। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, তারপরে মনে হয়েছে ও মাই গড, আমার এই সুন্দর সার্বভৌমত্বটা আমাকে মানে অন্যভাবে দেখতে হচ্ছে। আমি সেটা কখনো দেখতে চাই নাই। এবং এই ইয়াং বয়সে এসে আমি কোনো দলের হয়ে যে কাজ করি নাই তা কিন্তু নয়। আমি একটি দলের নমিনেশন পেপার চেয়েছিলাম এবং মনোনয়ন চেয়েছিলাম, আমি কিন্তু মনোনয়ন পাইনি। এটা আবার বুঝতে হবে। আমার মুক্ত স্বাধীনতা, আমার স্বাধীনতা ডেফিনেটলি আছে। আমি একজন নাগরিক হিসেবে আমি কিন্তু আমার মত প্রকাশ করতেই পারবো, আবার ভিন্ন মত থাকতেই পারে। এবং আমি বিভিন্ন টক শোতে যাইতাম, তখন আমি বিভিন্ন রকমের আমার কথার প্রেক্ষিতে কথা বলতাম। সেই জায়গাগুলোকে যারা চিন্তা করে আজকে আমার উপর যে অমানবিক বলি, সবসময়ই বলি, এবং যে কালচারটা প্রচুর পরিমাণে যখন আমাকে নেওয়া হয়েছে, তখন জনপ্রিয় মব, এই মব করে আমাকে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আমি আমি আমার সাথে কিরকম নির্যাতন করা হয়েছে সেই টাইমটাতে, আমি সেইটা যখন স্মরণ করি, সত্যি কথা পান্না ভাই, তখন আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় যে ও মাই গড, এইটা আমার ওই সার্বভৌমত্ব, এটা আমার বাংলাদেশ, সেই ভূখণ্ড। আমি যখন তাকিয়েছিলাম, তখন আপনারা দেখেছেন যে আমাকে যখন মব করা হচ্ছে, সাথে কিন্তু পাশ দিয়ে পুলিশ যাচ্ছে, আমার সাথেও পুলিশ হাঁটতেছে। এবং তখন আমি খুব অবাক হয়ে গেছি আর তাকায় এসেছি, সিদ্দিকুর রহমান এতদিন নাট্যকার, অভিনেতা, নির্মাতা হিসেবে যে সার্ভিসটা দিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে হাসিয়েছে, সেই মানুষটার সাথে এরকম করা হচ্ছে। আমি শুধু চোখের পানি আসতেছে, সেই জায়গাগুলো আমি ফিল করতেছি। আমার এই সুন্দর দেশটা আমাকে দূরে সরাই দিল। এই দেশটা আমাকে এই জায়গাটা চিন্তা করাইলো, আমি তো কখনো চিন্তা করিনি। আমি আমার পুলিশ ভাইদের দিকে তাকিয়েছিলাম, তখন কয়েকজন পুলিশ আমাকে প্রতিবাদও করেছিল। তখন তাদেরকে আমি বলেছি, ভাই, আমি তার কথাটা চিন্তা করেছি, তার ফ্যামিলি, যে তাকে মপ করা হবে, তখন তার জবটা চলে যাবে। আমি বলছি, আপনার কোনো কথা বললেন না। এবং যখন মপ করেছে, তখন কিন্তু ডিবির লোকজন ওখানে ছিল, তারা দেখতেছিল অবাক দৃষ্টিতে এটা কি হলো। সারা রাস্তা যখন মপ করে নিয়ে গেছে, আমি শুধু একটা কথাই ভাবছি, আমার এই সুন্দর স্বাধীন দেশটা আমাকে পর করে দিল। এটাই মনে হয়েছে। আমি আসলে বলতে চাই একটাই, যে বাংলাদেশে আমার উপর যেটা করা হয়েছে সেটা যেন আর না হয়। আমি যারা করেছিল মব, আমি তাদের জন্য আমি এই জেলখানায় গিয়ে আমি নামাজ পড়ে সিজদায় গিয়ে তাদের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর যেন বাংলাদেশে কোনো মানুষের সাথে এটা না করা হয়। আমি সবসময় চাই আমার সুন্দর সার্বভৌমত্বের এই দেশটাকে বুকের ভিতরে প্রত্যেকটা মানুষ ধারণ করবে। আমি সিদ্দিকুর রহমান ধারণ করি। আমার মত প্রকাশের অধিকার যদি না থাকে, তাহলে এই দেশে আমরা কেন আছি ভাই? দিন শেষে তো এই দেশে ভালো সার্ভিস দিছি, অস্বীকার করার কিচ্ছু নাই। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কথা দিতে চাই যে আগামী 5 বছর না 10 বছর আমি জেলে থাকতে চাই, তাও আমার সন্তানের জন্য এই দেশটা তৈরি করেন আপনারা, করা উচিত। কারণ সেটা যদি হয়, একটি সিদ্দিকুর রহমান 5 বছর নয় 10 বছর জেল খাটলেও সেটা এগ্রি। আপনি যখন কারাগারে বন্দী ছিলেন, দিনের পর দিন কাটছে, আপনার কোন জিনিসটা আপনার অনুভূতিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? এই যে মাসের পর মাস আপনি অন্ধ প্রকোষ্ঠে ছিলেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আপনজন, আপনি পৃথিবীর আলো থেকে বিচ্ছিন্ন, আহ কোন বিষয়টা আপনাকে নাড়া দিচ্ছিল ওই সময়? আপনার ভাবনাগুলো কিভাবে কাজ করেছে? আমার আসলে বেশি কাজ করেছে যে বিষয়টা, সেটা হলো যে আমি সিদ্দিকুর রহমান জেলে গিয়েছি। আমি অপরাধী না অপরাধ করে ঢুকেছি না নিরপরাধ ভাবে ঢুকেছি, সেটা আমি জানি। আমার বিবেকের সাথে, আমার এই মনুষ্যত্ব বোধের সাথে কিন্তু আমি লড়াই করতে পারবো যে আমি রাইট, বাট আমি এখানে এইভাবে আসছি। কিন্তু আমাকে যেভাবে জেলে দেওয়া হয়েছে সেটা আমার পরিবার যখন দেখে, তখন মনে হয় যে এই দেশটা আসলে তারা ওইভাবে কখনো চায় নাই। আমি আমারটা মানতে পারবো, আমি মেনেছি,
আমি নিজেকে পরিবর্তন করেছি, আমি নিজেকে কন্ট্রোল করে আমি নিজেকে এই জায়গাটা থেকে আমি চিন্তা করেছি যে আমার সুন্দর সার্বভৌম রাষ্ট্র চাই। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আমার একমাত্র সন্তানটা যখন আমার মপটা দেখেছে, যখন সে সোশ্যাল মিডিয়াতে এটা যখন চলে গেছে, আমার বেবিটা আমাকে, আমার বেবিটার ভিতরটা আমি চিন্তা করি, আমি শুধু আমারটা চিন্তা করি না, আমি আমার পরিবারের কাছে আমি কি বলবো, আমার পরিবারের কাছে কি বলবো যে আমি অপরাধ না করে ভিতরে গেছি এবং কোন প্রকার না। আমি বলেছি যে যদি আমার কোনো অপরাধের যে ধরনের মামলা আমাকে দেওয়া হয়েছে, আমাকে হত্যা মামলা দিয়েছে, আমরা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশে আমরা কোন আমার নাটকের ভিতরেও আমি হত্যা মামলার আসামিও হইনি বা হত্যাও করিনি, এরকম ক্যারেক্টারও আমি কখনো করিনি। তাহলে বুঝতে পারতাম যে সেই ফিলটা তখন নিতে পারতাম। আমাকে আমার পরিবার যখন আমার ওই মপটা দেখেছে যে বাবা কিরকম নিয়েছে, আমার বোন, আমার ভাই, আমি জয়েন্ট ফ্যামিলি মেম্বার, সারা বাংলাদেশের মানুষ জানে, আমার মা, আমার মায়ের চোখের পানি তো বেফলে যাবে না। আমার বোন সারাটা ওই বছরই বলা চলে, যেহেতু 10 মাস 22 দিন সে কারাগারে গিয়ে কান্না করেছে, আমি মাকে দেখেছি ওই পাশ থেকে কান্না করতে, আমার অন্যান্য পরিবারের সদস্যদেরকে দেখেছি। তখন মনে হয়েছে যে আমি সিদ্দিকুর রহমান, আমি এখান থেকে আমাকে বেশি নাড়া দিয়েছে পরিবারের বিষয়টা। এটা সবসময় আমি বলি নিজেকে কারাযোদ্ধা হিসেবে আমি পরিচয় দেই, আমি কারাযোদ্ধা, এবং আমি এই কারাযোদ্ধা হিসেবে শুধুমাত্র তাদেরকে বলি যে সত্যিকারের কারাযোদ্ধা কিন্তু আমরা না, সত্যিকারের কারাযোদ্ধা হলো পরিবারগুলো। যখন ওই 15 দিন পর পর যখন এই জেলখানার ওই পাশে থেকে তারা কান্না করে আমাকে দেখে, তখন মনে হয়, বাট আমি তখনও দোয়া করেছি আল্লাহ তুমি আমার এখান থেকে এমন ভাবে নিয়ে যাও, আমি এই দেশের মতো হতে পারবো কিনা জানি না, তবে মহান আল্লাহ তাআলার মতো আমাকে মানে ওনার রহমতটা আমার ভিতরে দিয়ে দাও। আমি সেই জায়গা থেকে জেলখানায় সবাই জানে যে আমি প্রথমে কোরআন ধরার চেষ্টা করলাম, কোরআন ধরলাম, তারপরে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, অন্যান্য সমস্ত নামাজগুলো দিয়ে এবং মুসলিমের যে জায়গাগুলো সেগুলো মেনটেন করলাম, আর স্বয়ং আল্লাহর কাছে চাইলাম। আমি একটা কথা বললাম, আল্লাহ তুমি একমাত্র আমি চাওয়ার মালিক, আমি তোমার কাছে চাবো, আর কারো কাছে যাব না। এবং সেই জায়গা থেকে আমি আমি মনে করি যে আমি সাকসেস, বিকজ আমার মা শুধু এই পাশ থেকে একটা কথাই বলতো দেখা করতে গেলে, বাবা তুমি যদি কোরআনটা নিয়ে বেরো আমার কোনো দুঃখ থাকবে না, আমার চোখের পানিগুলো থাকবে না। আমি সেই জায়গাটা সেই কথাটা রেখেছি, বিকজ এই যে আমূল পরিবর্তন, আপনি একজন সাংস্কৃতিক কর্মী, আপনি নাট্য অভিনেতা, এবং জেলে যাওয়ার পরে আমি যত জেনেছি যে আপনি একবারে আমূল পরিবর্তন চলে এসেছে আপনার জীবন ব্যবস্থায়। আপনি প্রচন্ড ভাবে আস্তিক আগেও ছিলেন নিশ্চয়ই, কিন্তু প্রচন্ড ভাবে ক্ষুধাভীরু হয়ে উঠেছেন, 5 ওয়াক্ত নামাজ, বন্দেগী, এবং মানে পুরোপুরি একেবারে আমূল বদলে গেছে আপনার প্রতিদিনকার রুটিন। এটি কি শুধু ওই ভাবনা থেকে নাকি আর কোনো ভাবনা কাজ করেছে যে এই যে পরকালে বিশ্বাস, তুমুল ভাবে তার চর্চা করা, সেই পরকাল লাভের জন্য ভালোভাবে এই আমূল পরিবর্তনটা কেন হলো হঠাৎ করেই? এটা আসলে যখন মনে হলো যে আমি সবসময় বলি জেলখানা আমি কারাগার বলি, কারাগারে যে জায়গাটা শিক্ষালয় বলি, সেই শিক্ষালয়ে আমাকে যেহেতু আমি ওখানে একটা পে অফ লাইন দেখলাম, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, মনে হলো যে তারা আসলে নিরাপদে রাখে, অতএব আলোর পথটা আমার নিজে নিজে দেখতে হবে। তখন মনে হলো যে শিল্পী হিসেবে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়নি, সো আমি আখিরাতের বাজারটা কেন করছি না। সেই জায়গা থেকে আমার মনে হলো যে আখিরাতের জন্য আল্লাহর জায়গাটা থেকে আমি আমি আরবি অক্ষর দেখলে আমি পড়তে পারতাম না, সত্যি কথা যেটা আমার ছোট সময় মা শিখিয়েছিল, কিন্তু আমি যে প্রফেশনের সাথে জড়িত সেই জায়গা থেকে মানুষই মনে করে যে সেই জায়গা থেকে এরা নামাজ পড়তে পারে না, মানুষের মনে হয় তাই। কিন্তু মনে হয় কিছু মানুষের ধারণা আছে যে মিডিয়ার লোকেরা বোধহয় নামাজ পড়ে না। আমি সেই জায়গা থেকে কোরআন ধরে আল্লাহ পাকের জায়গা থেকে মনে হলো যে আমি আখিরাতের বাজারটা এখান থেকে করে যাব। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমি সত্যিকার অর্থে সেটা রেজাল্টও পেয়েছি যে আমি তাহাজ্জুদের নামাজ এত পড়তাম না। সত্যি আমার জীবন দশায় যত তাহাজ্জুদের নামাজ না পড়েছি, আমি গত 10 মাস 22 দিনে ঠিক প্রতিটা রাতে 3:30টার সময় উঠে 5:30টা পর্যন্ত মানে তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে তারপরে ঘুমাইতে যাইতাম। আমাকে অদ্ভুত বিষয়, আমি নিয়ত করলে যে আল্লাহ পাক যে ভিতর থেকে চেঞ্জ করেছে বুঝতাম কেমনে, 3:30টা বাজতো আর শাট করে আমার চোখটা খুলে যেত, আমার চোখের সামনে আমি ইটা রাখতাম, ঘড়িটা রাখতাম ঠিক টাইম মতো। তখন মনে হইতো আমি অদ্ভুত ঘুমের ভিতর থেকে উঠে আমি দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে
এরকম চেঞ্জ করে দিতেছো। অতএব সেই জায়গাটা সিদ্দিকুর রহমান ধরে রাখতে চায়, এবং সেই জায়গা চিন্তা করে, আল্লাহ পাকের জায়গা থেকে চিন্তা করে, যেহেতু আমি পিওর মুসলিম, মুসলিম পরিবার থেকে আসি, সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা রাসূলের প্রেমে পড়েছি, এবং রাসূলের প্রেমে আগেও পড়েছিলাম, বাট এই জায়গাটা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে চেনার চেষ্টা করেছি, রাসূলকে চেনার চেষ্টা করেছি, এবং তাদের ভালোবাসার জন্য আমি এটা করেছি। আপনি বলছিলেন যে জেলখানার গেটে বা ভিতরে যে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে কি সেখানে আলোর পথ দেখানো হয়? আমিও তো 3 মাস ছিলাম। আপনি 11 মাস ছিলেন, আমি তো 3 মাস ছিলাম কারাগারে ডক্টর ইউনূসের সরকারের সময়ে। কিন্তু দেখেছি সেখানে নানান ধরনের অনিয়ম, অসঙ্গতি, অপরাধ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অপরাধ হচ্ছে। বিনা মামলায়, ফেক মামলায় মানুষজনকে ধরে নিয়ে আসা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, এক ধরনের মানসিক নির্যাতন, খাওয়া-দাওয়া, পরিবেশ, এক ধরনের অনেক ধরনের অভিযোগ তো রয়েছেই। এবং ওখানে টাকা হলে যাদের টাকা আছে তারা বেশ আরাম-আয়েশে আছে, যাদের টাকা নেই তারা ওই সাধারণ কয়েদি হয়ে ওই খাবার, ওই ওয়াশরুম ইউজ করছে। আ এবং ওখানেও তো নানান ধরনের দুর্নীতি আছে। আমি যেটা দেখে এসেছি। আ এবং একটা মামলা থেকে জামিন হলে আবার নতুন, নতুন মামলা আসছে। এই যে অনিয়মগুলো, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডগুলো, তো আপনার কাছে কেন মনে হলো যে সেখানে আলোর পথ পাওয়া যাচ্ছে? পান্না ভাই, এই জায়গাটা একটু এক্সেপশনাল কথা বলবো, কারণ এটা আমি সবসময় বলি, আমার নাম সিদ্দিকুর রহমান। সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, সত্যটা সবসময় বলতে হয়। সিদ্দিকুর রহমান যখন কারাগারে গিয়েছে, আমি এই ওয়ার্ডটাকে শুধু নয়, প্রতিটা ওয়ার্ড, আমি প্রত্যেকটা সেক্টরে গিয়েছি। আমি কিন্তু সেলে ছিলাম, কিন্তু আমি এজ এ শিল্পী হিসেবে সারা জেলখানায় ঘুরে বেড়াইছি, আমার কোনো বাধা ছিল না। এবং চোকা থেকে শুরু করে একদম A to Z, যা মাসি দফা, আমি এটার উপরেও কাজ করব। তবে কেন বলি, আমি বারবার একটা জিনিসের প্রতিবাদ করি। আমি বারবারই দেখেছি পলিটিক্যাল, যারা ফুললি পলিটিক্যাল ম্যান, তাদের কাছে শুনেছি, বা বাবার মুখেও শুনেছি, এবং যখন আমরা জনসভায় যেতাম তখন শুনতাম যে বারবার কারা নির্যাতিত নেতা। এই ওয়ার্ডটাকে আমি মানি না। কারা নির্যাতিত নেতা কেন মানি না? বিকজ আমি যখন গিয়েছি, আপনি যে প্রশ্নটা করেছেন যে ওই জায়গায় তো অনেক কিছু হয়। এখন আসেন, এই যে PW যে বিষয়টা আসে, একের পর এক মামলা, সেটা কিন্তু ওনারা করে না, করে এটা আইন বিভাগ। আইন বিভাগ কোর্ট করে ওই লোকে থানা। এখন আসেন জেলখানা, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, তারা তেমন কিছু করে না। তারা লাইফটাকে সুশৃঙ্খল একটা লাইফ দেয়। আপনি ভালো করে জানেন পান্না ভাই, আপনি দেখেছেন যে টাইমলি খাবার যায়, সেবকরা ডেকে ডেকে ভাত, গরম ভাত দেয়। তারপরে যেটা হয়েছে, তারপরে ওখানে দেখা যায় টাইমলি ঘুমাইতে হয়, একদম টাইমলি উঠতে হয়, না হলে পরে আপনি টাইমটাকে মিস করবেন। উনাদের জায়গা একটা রুটিন লাইফ। কিন্তু কিন্তু আপনি যদি বলছেন যেটা জেলখানা কর্তৃপক্ষ মামলা দেয় না, অবশ্যই জেলখানা কর্তৃপক্ষ মামলা দেয় না, কিন্তু আপনার জামিন হওয়ার সঙ্গে সঙ্গে যেটি জেলখানা কর্তৃপক্ষের কাজ নয়, যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ফোন দিচ্ছে, বিভিন্ন থানায় ফোন দিচ্ছে যে সিদ্দিকুর রহমানের জামিন হয়েছে, আর কোনো মামলা আসবে কিনা, এটা জেলখানা কর্তৃপক্ষের কাজ নয়। এবং জেলখানা কর্তৃপক্ষের কাজ হচ্ছে জামিন অর্ডার যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফ্রি করে দিতে হবে। 1 সেকেন্ডও আটকে রাখা, শুধু ফর্মালিটিস যেগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ছাড়া 1 সেকেন্ডের জন্য কারোর অধিকার নেই আটকে রাখার। যেহেতু মহামান্য আদালত জামিন দিচ্ছে, সেখানে তারা 2 দিন, 4 দিন, 5 দিন রেখে দেয় আর কোনো মামলা আসে কিনা বা কেউ দেয় কিনা। আহ, সেই জায়গাতে আপনি কি বলবেন? তারা তো মামলা দেয় না, কিন্তু তারা এই কাজগুলো কেন করে? সেই জায়গাটা শুধু বলি, তারা কিন্তু এজ এ ব্যাংকের মতো, আপনার টাকা, গচ্ছিত টাকা আপনি রাখবেন, চেক পাওয়া মাত্রই টাকা দিতে বাউন্স তারা, ঠিক আছে? দ্যাট মিনস বেল বন যাওয়া মাত্রই। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি ভিতরে, এবং আমি শুধু যেদিন আসছি সেদিন নয়, কিন্তু আমি জেলার মহোদয় এবং ওখানকার যে সুপার মহোদয়, আমি তাকেও বলেছি। এবং তাদের জায়গা থেকে যে অ্যান্সারটা, যে আমাকে তো কেউ না কেউ চালায়, আমাকে চালায়। হ্যাঁ, এবং তাদের জায়গা থেকে তাদের একটা রুলস করে দিছে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়, যেটা লতে আছে কিনা আমি জানি না, কারণ আমি অ্যাকর্ডিং টু ল অনুসারে সেটা করা যায় না। 24 ঘন্টা অবজারভেশনের মধ্যেই মামলা প্রিপেয়ার করে ফেলে এবং এখানে পাঠায়। আমি নিজে দেখেছি, যেদিন আমি চলে আসতেছিলাম, আমারটা 24 ঘন্টা অবজারভেশনে রাখবে। আমি কর্তৃপক্ষের সাথে আমি আগেই কথা বলেছি যে আমি সিদ্দিকুর রহমান, আমাকে শিল্পী হিসেবে যদি সম্মান করেছেন, আমি স্পেশালি
আমি বললাম যে শুরুর দিকে আমি সেই জন্য আমি জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা যে জায়গাগুলো করেছে, কিন্তু সে এই জায়গাটা নিয়ে যখন প্রতিবাদ করলাম তখন বললো যে সিদ্দিক ভাই আমাদেরকে 24 ঘন্টা অবজার্ভ, আমাকে কি একটা রুলসে আছে বলেন, পরে বললো যে রুলসে আছে কিনা আমরা এখন আমি তো আর এখানকার সর্বাধিক না, আমার উপরে একটা সংস্থা আছে, অধিদপ্তর আছে, অধিদপ্তরের উপরে কিন্তু আবার মিনিস্ট্রি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা এবং কি বলে সুরক্ষা বিভাগ যেটা, হ্যাঁ, সো তাদেরকে কেউ না কেউ চালাচ্ছে। আমি আমি আপনার কাছে শেষ প্রশ্নের উত্তরটা জানতে চাই। আপনি কারাগারে বসে 5টি নাটক লিখেছেন, আরো অনেক ধরনের সৃজনশীল কাজে আমি ছিলেন। 15টি নাটক লিখেছি, 3টি আচ্ছা, সিনেমা লিখেছি, আবার নিজের জীবনের উপর 322 দিন এটার উপর আমি গল্প লিখতেছি, এখনো শেষ হয়নি, এটা প্রচুর বড় জায়গা, 322 দিনের গল্প লিখতেছি। প্লাস আরেকটা করব নতুন ভাবে, যখন পান্নাবে আপনি গিয়েছিলেন গেট থেকে ঢোকার পরে লক আপ খোলা, কোথায় খুলতে হয়, কোথায় এসব পিসিতে টাকা জমা দিতে হয়, কোথায় আপনার গুনতি দিতে হয়, গুনতি জিন্নাত ভাইয়ের কথাটায় মতো গুনতি দিয়ে যখন আবার যান তার আগে সার্চিং করতে হয়, পুরো একটা কি বলে আপনার এই যে ইমিগ্রেশন পার হইতে হয়, ইমিগ্রেশন পারের পর যে আপনার নর্মাল সিকিউরিটি যেগুলো আছে, যে এই যে প্রক্রিয়াগুলো, আমি এটার উপর টোটালি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত হয়ে আমি এটার উপর একটা নির্দেশিকাও লিখবো, যেটা হলে যে নতুন করে যারা জেলখানায় যাবে সিদ্দিকুর রহমানের লেখা সেই নির্দেশিকায় বুঝবে কোথায় কি, কোথায় ওই যে বললেন টাকার কথা, জেলখানায় তো টাকা দেখিনি আমি 10 মাস 22 দিনে, কিন্তু টাকা দেখিনি, সিগারেট দেখেছি। এই বইটা যখন প্রকাশ পাবে তখন কি মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে করবে? এবং দেখেন আমি কিন্তু অদ্ভুত, এই যে আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন এই জিনিসগুলো আমি জেলখানায় ব্যবহার করেছি, সিদ্দিকুর রহমান সমস্ত রেকর্ড সুন্দর করে বাদাই করে রেখে দিয়েছে, এগুলো আমার স্মৃতি, এগুলো আমার অ্যাওয়ার্ড, সিদ্দিকুর রহমানের অ্যাওয়ার্ড এগুলা, এই অ্যাওয়ার্ড গুলো। হ্যাঁ জি, এইটা এইখানে আমার টোটাল হিস্ট্রি, এই যে আমি টোটাল যে কাজটা, এটা অনুমোদন নাই, গভর্নমেন্টের অ্যাপ্রুভ আছে কিনা জানি না, তারপর আমি সিদ্দিকুর রহমান স্পেশালি আমি রিকোয়েস্ট করে আমি এটা নিয়ে এসেছি। কেন এনেছি? যে আমি যে জেলখানা থেকে যাচ্ছি আমার তো একটা অ্যাওয়ার্ড দরকার, আমি 322 দিনের একটা অ্যাওয়ারনেস করলাম, সেই অ্যাওয়ারনেস গুলো নিয়ে আসছি। শেষ আপনার পরিকল্পনা জানতে চাই, আপনি এখন কি করতে চাইছেন বা কি করবেন? সর্বোপরি কথা হচ্ছে যে আমি আগেই বলেছি আল্লাহর কাছে আমি সবসময় ক্ষমা চাই, যে আল্লাহ যদি আমি ভুল ত্রুটি করে থাকি সেগুলোর জন্য তুমি আমাকে ক্ষমা করে আমাকে 10 মাস 22 দিন পরে বের হয়েছো, আমি তার মানে আমি এখনো রিলিজ না, বিকজ আমার মামলা জাস্ট হলেও জামিনে বের হয়েছি, এগুলো বিচারের দিন আছে, যদি আমি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, হ্যাঁ আমি শাস্তি মাথা পেতে নেবো, আর অন্যায় না করলে তো আমি রিলিজ পাবো অবশ্যই। এবং সেই জায়গা থেকে শুধু বলি যে বাংলাদেশের জায়গা থেকে আমি একটা চিন্তা করতেছি, যারা কারাযোদ্ধা, যারা কারাবরণ করেছে, শুধুমাত্র যে পলিটিশিয়ান শুধু তাই নয়, সাধারণ অনেক মানুষকে দেখেছি যারা নর্মাল, ওই যে একটু আগে আপনি ওয়ার্ডটি ইউজ করছেন, আমি দেখেছি, একটা পার্সেন্টেজ করতে চাই না, অনেক পার্সেন্টেজ আছে যারা নির্দোষ, যারা ওখানে ওই দেওয়ালের ভিতরে বন্দী, আমি তাদের জন্য কিছু করতে চাই, আমি তাদের জন্য করব, সেই জন্য আমি কারাযোদ্ধা যে শব্দটা, সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা, এটার সাথে এখন থেকে লিখবে কারাযোদ্ধা সিদ্দিকুর রহমান। কেন লিখবে? একটা মাত্র কারণেই, কারণ আমি অ্যাওয়ার্ড নিয়ে আসছি সেখান থেকে, এবং অ্যাওয়ার্ডের জন্য আমি সেখানে ছিলাম 10 মাস 22 দিন। পান্না ভাই আপনিও সেখানে নিয়ে আসছেন, আমি জানি আপনি যখন 28শে আগস্ট যখন আপনি গ্রেপ্তার হন, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে পান্না ভাই, আমি সেইখানে শুধুমাত্র আপনি জানেন যে পত্রিকা পাওয়া যায় কত কষ্টে, সেই জায়গা থেকে যখন দেখেছি আপনাদেরটা, পরের দিন আমরা আবার সবচেয়ে মজার বিষয়, কারাগারে কেমনে যেন বাংলাদেশে কি করতেছে সেটা আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে বন্দীদের কাছে আগে পৌঁছায় কেমনে যেন। আর আমি সবসময় বলি, আমি যেখানে ছিলাম সেই জায়গা থেকে আমি কষ্ট পেয়েছি, যে আপনারা 71 মঞ্চে ছিলেন, সেখান থেকে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো কথা শোনা হয়নি, আমি মনে মনে বলেছি যে সিদ্দিকুর রহমানকে মব করে শেষ হয়নি, ভালো ভালো মানুষগুলোকে মব করা হচ্ছে, আমি চাই মব গুলা বন্ধ হোক, হওয়া উচিত সারা বাংলাদেশে, এবং যারা নির্দোষ ভাবে কারাগারে বন্দী আছে আমি শিরজায় গিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করো। সেটা শুধুমাত্র পলিটিশিয়ান তা না, সাধারণ পাবলিক, আমি সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কিছু করব। আমি যেহেতু জেলখানে গেছি, সিদ্দিকুর রহমান অনেক কিছু নিয়ে আসছে, আমি তাদের জন্য করার জন্য কারা যোদ্ধাটা করব। এবং আমি যে জাকাত দিতাম, এটা একটু বলতে চাই, আমি সেই জাকাতের টাকাটা এখন আমি আমার যারা, আমি যেহেতু আল্লাহর পথের দিকে ধাবিত হয়েছি, সো
ওই জায়গা থেকে আমি বড় বড় হুজুরের কাছে শুনবো যে সেটা জাকাতটা যদি আমি দরিদ্র একটা মানুষকে না দিয়ে বিপদগ্রস্ত একটা মানুষকে আমি মুক্ত করে নিয়ে আসি, সেটা যদি হয় আগামী জাকাত থেকে সিদ্দিকুর রহমানের সমস্ত টাকা যাবে ওই নির্দোষ মানুষগুলোকে মুক্ত করার জন্য এবং সুন্দর সার্বভৌমত্ব